আরে কেউ পুলিশকে ডাকো। আমার তিজুরি দেখে কোটি কোটি টাকা চুরি হয়ে গেছে। শান্ত হন ম্যাডাম, আপনার কারো ওপর সন্দেহ আছে? ঘরে কে কে আসা যাওয়া করে? ঘরে তো সব পুরনো লোক, কিন্তু ওই ছেলেটা, হ্যাঁ, ওই ছেলেটাই রোজ এই বাংলোর আশপাশে ঘুরে বেড়ায়, কুড়িয়ে বেড়ায়। সকালেও এখানেই ছিল। আরে শোন, তোর নাম কি? সাহেব, রাহুল। টাকা কোথায় লুকিয়েছিস সত্যি করে বলে দে। সাহেব, আমি কোনো চুরি করিনি, আমি তো শুধু কুঁড়ো বাচ্ছিলাম। আচ্ছা, সোজা করে বলবি না? চল থানায়, সেখানেই সব মনে পড়বে। সাহেব, আমি সত্যিই। চুপ। এখন আদালতে নিজের নির্দোষতার প্রমাণ দিবি, সেখানেই জানা যাবে সত্যি কি। আসামি রাহুল, তোমার কাছে মামলা লড়ার জন্য কোনো উকিল আছে? না মাননীয় জজ সাহেব, আমার কোনো উকিল নেই। তাহলে তুমি কি আইনি সাহায্য নিতে চাও? আদালত তোমাকে উকিল দিতে পারে। না সাহেব, যদি অনুমতি হয় তাহলে আমি নিজেই নিজের মামলা লড়তে চাই। সকাল 5টা বাজে। শহর এখনও পুরোপুরি জাগেনি, কিন্তু রেলওয়ে ব্রিজের নিচে কাজ শুরু হয়ে গেছে। প্লাস্টিকের বস্তা খড়খড় করছে, লোহার ডিব্বা একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করছে। এক বুড়ো লোক বলল, জলদি কর দে রাহুল, সূরজ উঠে গেলে ভালা কাবার আর কেউ তুলে নেবে। রাহুল মাথা তুলে তার দিকে তাকালো, কিছু বলল না, শুধু ফাটা বস্তাটা কাঁধে ঝুলিয়ে এগিয়ে গেল। 17 বছরের রোগা পাতলা ছেলে, কাঁধে বস্তা, হাতে বাঁকা লোহার ছড়ি। মা অনেক বছর আগে অসুখে চলে গেছে। বাবা রিক্সা চালাতো, কিন্তু একটা দুর্ঘটনার পর চলতে পারে না। ঘরটা রেল লাইনের কাছে টিনের ছাউনি দেওয়া ছোট্ট ঘর। কুড়ো তার কাছে নোংরা নয়, ওটাই তার রোজগার, ওটাই দিয়ে সংসার চলে। মাঝে মাঝে ওই কুড়োর মধ্যেই এমন জিনিস পেয়ে যায় যা অন্যদের কাছে বেকার, কিন্তু তার কাছে দামি। একদিন পুরনো খবরের কাগজ আর ছেঁড়া কাগজের স্তূপের মধ্যে তার হাতে একটা বই এলো। কভারে লেখা ভারতীয় সংবিধানের পরিচয়। পাতাগুলো মুড়ে গেছে, ধুলো জমেছে, কিন্তু অক্ষরগুলো পরিষ্কার। সে বেশি না ভেবে বইটা বস্তায় রেখে দিল। সন্ধ্যায় বাড়ি ফিরে বাবা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লে সে প্রথমবার বইটা খুলল। শব্দগুলো কঠিন, অনেক জায়গা বোঝা যায় না, কিন্তু একটা লাইন তার মনে আটকে গেল, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। সে ওই বাক্যটা 2-3 বার পড়ল। মনে হলো যেন এই কথা সোজা তার কাছেই বলা হয়েছে। পরের দিন যখন সে এই কথা তার বন্ধু ফয়সালকে বলল, তখন ফয়সাল হেসে উঠল। এটা পড়ে কি করবি তুই? তুই আর ওরা বড়লোকেরা সমান হবি, স্বপ্ন কম দেখ। রাহুল হাসল না, শুধু বলল, জানি না, কিন্তু যদি লেখা থাকে তাহলে কোনো না কোনো দিন তো সত্যি হবেই। সেই রাত থেকে সে রোজ একটু একটু করে পড়তে লাগল। অনেক শব্দ বোঝা যায় না, তাই বুনুমান করে। কখনো কাছের সরকারি স্কুলের দেয়ালে লাগানো পোস্টার পড়ে শব্দের মানে জোড়ার চেষ্টা করে। সেদিনও সব স্বাভাবিক ছিল। সে রাস্তার ধারে কুড়ো বাঁধছিল। পাশেই শহরের নামকরা ব্যবসায়ীর বড় বাংলো। সে প্রায়ই ওখান দিয়ে যায়, কারণ ওখানে ভালো কভার পাওয়া যায়। দুপুর পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তারপর হঠাৎ বাংলোর ভেতর থেকে চিৎকার উঠল, ঘরে চুরি হয়েছে, লকার থেকে কোটি কোটি টাকা উধাও। বাংলোর গেট খুলে গেল, লোকজন বাইরে বেরিয়ে এলো, চাকর বাকর ছোটাছুটি শুরু করল। মালকিন কাঁদছিল, লকার থেকে টাকা গায়েব। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে গেল। এক পুলিশ অফিসার কড়া গলায় জিজ্ঞেস করল, আজ সকালে এখানে কে কে ছিল? মালকিনের চোখ ঘুরে ঘুরে রাহুলের ওপর এসে থামল। ওই ছেলে রোজ এখানে ঘুরঘুর করে, সন্দেহ ওর ওপরেই। রাহুল ছড়িটা শক্ত করে ধরল, হিম্মত করে বলল, আমি কিছু করিনি ম্যাডাম, আমি তো বাইরেই ছিলাম। মালকিন তীক্ষ্ণ গলায় বলল, তাহলে টাকা হাওয়া হয়ে গেছে? রোজ এখানে মনরাতে থাকে, খুব চালাকি করছে। চল থানায়, সেখানেই সত্যি বেরোবে। সাহেব, সত্যি বলছি, আমি ভিতরে যাইনি। তখনই ফয়সাল দৌড়ে এলো, সাহেব, এই চুরি করে না, আমরা তো শুধু। ফয়সাল কথা শেষ করার আগেই কনস্টেবল তাকে ধমক দিয়ে পেছনে ঠেলে দিল, খুব বকে তুই, উকিল হবি নাকি? ফয়সাল ঠোঁট চেপে ধরল, চোখে জল চলে এলো। আমরা গরিব সাহেব, চোর নই। চল গাড়িতে ওঠ। ভিড়ের মধ্যে কেউ ফিসফিস করে বলল, এরাই তো এমন হয়, সুযোগ পেলেই হাত সাফ। থানায় রাত পর্যন্ত জেরা চলল। তার কাছে না উকিল ছিল, না কোনো পরিচিত। বারবার একই প্রশ্ন, একই সন্দেহ। কখন ভিতরে গিয়েছিলি? টাকা কোথায় লুকিয়েছিস? আমি ভিতরে যাইনি। রাত গভীর হলো। শেষে তাকে লকআপে বন্দি করে দেওয়া হলো। লোহার শিকের পেছনে বসে সে দেয়ালে হেলান দিল। প্রথমবার তার মনে হলো, সত্যি বললেই যথেষ্ট হয় না, প্রমাণও করতে হয়।
আর প্রমাণ করার জন্য শুধু হিম্মত নয়, বোঝাও চাই। পরের দিন খবর ছড়িয়ে পড়ল, কুড়ো বিনতে আসা ছেলে চুরির মামলায় ধরা পড়েছে। লোকে না জিজ্ঞেস করেই মেনে নিল, এরাই তো এমন করে। লকআপে বসে রাহুল চুপ ছিল। সারা দিনের কথাগুলো তার মাথায় ঘুরছিল। সন্দেহ ওর ওপর, চল থানায়, এরাই তো এমন। সে নিজের মনে আস্তে আস্তে জিজ্ঞেস করল, যদি আইন সবার জন্য সমান হয়, তাহলে আমারই বা এত ভয় কেন? সে দেয়ালে হেলান দিয়ে বসে রইল। এখন তার বোঝা যাচ্ছিল, শুধু সত্যি বলা যথেষ্ট নয়। যদি কেউ শুনতে রাজি না থাকে, তাহলে নিজেকে দাঁড় করিয়ে নিজের কথা মানাতে হয়। পরের সকালে রাহুলকে পুলিশ ভ্যানে করে জেলা আদালতে নিয়ে আসা হলো। তার হাতে হাত করা ছিল না, কিন্তু পুরো রাস্তায় লোকে তাকে এমনভাবে দেখছিল যেন রায় আগেই হয়ে গেছে। আদালতের সিঁড়ি ভাঙতে ভাঙতে তার প্রথমবার মনে হলো, এখন আর শুধু অভিযোগের ব্যাপার নয়, এখন তাকে নিজের কথা প্রমাণ করতে হবে। কোর্টরুমের ভিতর হালকা ফিসফাস চলছিল। কাঠের পুরনো বেঞ্চে বসে লোকেরা নিজেদের মামলার ডাকের অপেক্ষা করছিল। যখন তার নাম ডাকা হলো, রাজ্য বনাম রাহুল, তখন অনেক গলা তার দিকে ঘুরল। পেছনের বেঞ্চ থেকে কারোর আস্তে আস্তে কথা এলো, আরে ওই ছেলে কুড়ো বিনতে আসে। আরেকটা আস্তে আস্তে বলল, হ্যাঁ, ওর উপরেই চুরির অভিযোগ। রাহুল মাথা নিচু করল না, সোজা সামনে তাকিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু কথাগুলো কানে স্পষ্ট পৌঁছে গেল। সরকারি উকিল উঠে দাঁড়ালো এবং বলল, মাননীয় আদালত, আসামি ঘটনার সময় ঘটনাস্থলের কাছে উপস্থিত ছিল। তাকে বহুবার ওই বাড়ির আশপাশে দেখা গেছে। সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরিস্থিতি তার বিরুদ্ধে ইঙ্গিত করছে। জাজ শান্ত গলায় জিজ্ঞেস করলেন, আসামির কাছে উকিল আছে? রাহুল এদিক ওদিক তাকালো। তার বাবা পেছনের বেঞ্চে বসে, দুর্বল আর অসহায়। তাদের কাছে এত টাকা নেই যে কোনো উকিল রাখতে পারে। সরকারি উকিল বলল, মাননীয় আদালত, যদি আসামি চায় তাহলে তাকে আইনি সাহায্য দেওয়া যেতে পারে। জাজ রাহুলের দিকে তাকালেন, তুমি কি আইনি সাহায্য নিতে চাও? পরের তারিখ দেওয়া যেতে পারে। রাহুল কয়েক মুহূর্ত চুপ রইল। তার মনে পড়ল সেই পুরনো বইটা, যেটা কুড়োর স্তূপে পেয়েছিল। রাতে বাড়ি ফিরে সে সেটা পড়ত। সব বুঝতে পারত না, কিন্তু একটা কথা পরিষ্কার ছিল, প্রত্যেক মানুষের নিজের কথা বলার অধিকার আছে। তার মনে পড়ল সেই লাইন, আইনের সামনে সবাই সমান। সে আস্তে করে হাত তুলল। মাননীয় জজ সাহেব, আমি কি নিজের কথা নিজে বলতে পারি? জজ জিজ্ঞেস করলেন, তোমার কি আইনের জ্ঞান আছে? রাহুল বলল, পুরোটা না, কিন্তু যতটুকু বুঝেছি ততটুকু নিজের কথা বলার জন্য যথেষ্ট। জজ কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, এখনকার মতো শুনানি শুরু করছি, কিন্তু মনে রেখো, আদালতে বলা প্রত্যেকটা কথার দায়িত্ব থাকে। সরকারি পক্ষ গবেষক পেশ করল, বাড়ির মালকিন। সে উঠে দাঁড়ালো এবং বলল, সকালে লকার খোলা পাওয়া গেল, টাকা গায়েব, আর বাড়ির বাইরে শুধু ওই ছেলেকেই দেখা গেছে। সে আঙুল তুলে রাহুলকে দেখালো, রোজ ওই মণ্ডরাতে থাকে, এমন লোকেরা প্রায়ই চুরি করে। আদালতে খুব একটা প্রতিক্রিয়া হলো না। রাহুল চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু শেষের কথাটা তার ভিতর গভীরে গেঁথে গেল। জজ তার দিকে তাকালেন, তুমি কিছু বলতে চাও? আমি রোজ ওখান দিয়ে যাই, কারণ ওখানে কুড়ো পাওয়া যায়। কিন্তু সেদিন আমি বাড়ির ভিতরে যাইনি। যদি আমি চুরি করতাম তাহলে বাইরে দাঁড়িয়ে থাকতাম কেন? তুমি কি এটা প্রমাণ করতে পারো? রাহুল কয়েক মুহূর্ত চুপ রইল। সকালের প্রত্যেকটা ঘটনা তার মনে স্পষ্ট। দুধওয়ালার সঙ্গে কথা, দোকান থেকে পানি কেনা, কুঁড়ো থেকে বের করা ভাঙা মোবাইল। তার দিন প্রায় সবসময় একই রকম হয়। সে জানত যে সে বাড়ির ভিতরে যায়নি। তারপর সে মাথা তুলে বলল, সেদিন সকালে আমি রাস্তার ধারে দুধওয়ালার সঙ্গে কথা বলছিলাম, পাশের দোকান থেকে পানি নিয়েছিলাম, কুড়ো থেকে একটা ভাঙা মোবাইলও পেয়েছিলাম। আমি বাইরেই ছিলাম, ভিতরে যাইনি। যদি সন্দেহ হয় তাহলে প্রমাণ করুন। ওই বাড়ির বাইরে কি ক্যামেরা আছে? ক্যামেরা আছে, কিন্তু সেদিনের ফুটেজ আমার কাছে নেই। সিসিটিভি ফুটেজ কি আদালতে পেশ করা হয়েছে? তদন্ত চলছে। শুনানির তারিখ এগিয়ে দেওয়া হলো। জাজ বললেন যে পরের তারিখে সিসিটিভি ফুটেজ পেশ করতে হবে। রাহুলকে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। লকআপে ফেরার সময় সে ভাবল, যদি সত্যি আমার সঙ্গে থাকে তাহলে ভয়ের কিছু নেই, কিন্তু সত্যিকে প্রমাণ করা সহজ নয়। বাইরে তার বাবা দাঁড়িয়েছিলেন, চোখে ভয়। বেটা, কি হবে? রাহুল প্রথমবার বাবার চোখে সোজা তাকিয়ে বলল, বাবা, যদি আইন সত্যিই সমান হয় তাহলে আমি সেটা প্রমাণ করব। পরের শুনানির দিন আগের দিনগুলোর থেকে আলাদা ছিল। আদালতের বাইরে হইচই বেশি। এখন এটা আর সাধারণ চুরির মামলা নয়, কুড়ো বিনতে আসা ছেলে নিজে মামলা লড়ছে।
এই কথা শহরে ছড়িয়ে পড়েছে। কেউ কৌতূহলী হয়ে এসেছে, কেউ তামাশা দেখতে, আর কেউ হয়তো দেখতে যে সত্যিই বরাবলি বলে কিছু আছে কিনা। রাহুল এবার চুপ ছিল, কিন্তু দ্বিধায় নয়। গত কয়েকদিনে সে থানায় শোনা প্রত্যেকটা কথা জুড়ে নিয়েছে। তার মনে ছিল বাড়ির বাইরে দুটো ক্যামেরা আছে, একটা গেটে, একটা বারান্দার কাছে। চুরির কথা সকালের সময় বলা হয়েছে, আর ঠিক তখনই সে রাস্তার ধারে দুধওয়ালার সঙ্গে ঝগড়া করছিল, কারণ দুধওয়ালা তাকে উধার দিতে মানা করেছিল। জজের সামনে শুনানি শুরু হলো। সরকারি উকিল উঠে দাঁড়ালো এবং আদালতের উদ্দেশ্যে বলল, মাননীয় আদালত, আজ আমরা সিসিটিভি ফুটেজ পেশ করছি। ভিডিও চালানো হলো। আদালতে নিস্তব্ধতা, সবার চোখ স্ক্রিনে। ভিডিও চলল। সকালের সময় গেট খোলা বন্ধ হচ্ছে। কিছু ঘরের কাজের লোক ভিতর বাইরে যাচ্ছে। এক ফ্রেমে রাহুল দূরে রাস্তায় দেখা গেল, কাঁধে বস্তা, কুড়োর স্তূপের কাছে ঝুঁকে আছে, কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে দেখা গেল না। সরকারি উকিল বলল, ফুটেজে আসামি ঘটনাস্থলের কাছে উপস্থিত। এটা সন্দেহকে আরও জোরালো করে। সাহেব, ফুটেজে এটাও দেখান যে কে বাড়ির ভিতরে গেছে আর বেরিয়েছে। ভিডিও এগোনো হলো। প্রায় 15 মিনিট পর স্ক্রিনে একজন লোক দেখা গেল, সাদা শার্ট, মাথায় টুপি। সে দ্রুত গেটের কাছে এলো, কয়েক সেকেন্ড থামল, তারপর ভিতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর সেই লোকই বাইরে বেরোলো। এবার তার চাল আগের থেকে দ্রুত। রাহুল স্ক্রিনের দিকে ইশারা করে বলল, কে? মালকিন বলল, সাদ মালি হবে বোধহয়। জজ জিজ্ঞেস করলেন, নাম কি? কিরণ। মালি রোজ আসে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। মাননীয় জজ সাহেব, যদি শুধু সন্দেহের ভিত্তিতে আমাকে গ্রেফতার করা হয়, তাহলে ফুটেজে বাড়ির ভিতরে যাওয়া প্রত্যেক ব্যক্তির সঙ্গে জিজ্ঞাসাবাদ কেন হয়নি? কিরণের সঙ্গে জিজ্ঞাসাবাদ হয়েছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদ হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। তার বাড়িতে তল্লাশি নেওয়া হয়েছে? না। যদি শুধু গরিব হওয়ার জন্য আমার ওপর সন্দেহ হয়, তাহলে ভিডিওতে দেখা অন্য লোকটির ওপর একই সন্দেহ কেন হয়নি? আদালত আবেগের ওপর চলে না, প্রমাণের ওপর চলে। তাহলে পুরো প্রমাণ দেখান, শুধু আমার মুখ নয়। স্ক্রিন আবার চালান। ভিডিও আবার চালানো হলো। গেটের দৃশ্য এগোলো। ঠিক তখনই বাড়ির ভেতরের বাতি কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল, তারপর আবার জ্বলে উঠল। জজ জিজ্ঞেস করলেন, অভিযোগে এর উল্লেখ আছে? না। রাহুল আস্তে করে বলল, যদি লকার তখন খোলা হয়, তাহলে বিদ্যুৎ কেন গেল? সরকারি উকিলের কাছে তাৎক্ষণিক উত্তর ছিল না। পরের তারিখ পর্যন্ত মালি কিরণকে হাজির করা হোক এবং বিস্তারিত তদন্ত রিপোর্ট দেওয়া হোক। আদালত মুলতবি। শুনানি শেষ হওয়ার পর যখন রাহুলকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার পা আগের থেকে স্থির ছিল। আজ প্রথমবার প্রশ্ন শুধু তার ওপর ছিল না। আদালতে এটা পরিষ্কার হয়ে গেছে যে তদন্ত অসম্পূর্ণ ছিল, কিন্তু সে জানত যে মামলা এখনও শেষ হয়নি। যদি আসল অপরাধী সামনে আসে, তাহলে কথা শুধু চুরির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তখন এটাও জিজ্ঞেস করা হবে যে কোনো ঠোস প্রমাণ ছাড়া একটা ছেলেকে গ্রেফতার করা হয়েছিল কেন। বাইরে তার বাবা দাঁড়িয়ে। এবার তাদের মুখে আগের মতো ভয় নেই। তিনি জিজ্ঞেস করলেন, বেটা, ভিতরে কি হলো? ভিডিও দেখানো হয়েছে, এখন সব পরিষ্কার হয়ে যাবে। ঠিক তখনই ভিড়ের মধ্যে দাঁড়ানো একজন লোক তাকে লাগাতার দেখছিল। সাদা শার্ট, মাথায় টুপি, সেই মুখ যেটা স্ক্রিনে দেখা গেছে। সে চোখ সরালো না। রাহুল তাকে চিনে ফেলল। পরের তারিখে আদালতে স্বাভাবিকের থেকে বেশি লোক, বাইরে ভিড়, পেছন থেকে আওয়াজ আসছে, আজ মালি আসবে, আজ সত্যি জানা যাবে। কিরণও উপস্থিত ছিল, সেই সাদা শার্টওয়ালা লোক। সে সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়ালো। সরকারি উকিল জিজ্ঞেস করল, আপনি সেদিন বাড়িতে কাজ করতে গিয়েছিলেন? জি, রোজ যাই। আপনি কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দেখেছেন? না সাহেব। কিরণ ভাইয়া, আপনি সেদিন কোন সময় বাড়ির ভিতরে গিয়েছিলেন? সকাল 8:30 নাগাদ। আর কতক্ষণ ছিলেন? কিরণ বলল, মাত্র 5-10 মিনিট। রাহুল জজের দিকে তাকিয়ে বলল, মাননীয় আদালত, ফুটেজে এই ব্যক্তি প্রায় 15 মিনিট ভিতরে ছিল, আর ঠিক তখনই বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য চলে গিয়েছিল। আমি জানি না বিদ্যুৎ কেন গেল। এটা কি সত্যি নয় যে গত মাসে আপনার মাইনে আটকে দেওয়া হয়েছিল? সরকারি উকিল উঠে দাঁড়ালো। আপত্তি, এটা অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক, কারণ চুরি ঠিক সেই দিন হয়েছে যেদিন ঘরে টাকা নিয়ে কথা হয়েছিল। উত্তর দিন। হ্যাঁ, মাইনে আটকে দেওয়া হয়েছিল। সেই দিন আপনি কি লকারের ঘরে ঢুকেছিলেন? এসব অনুমান। আসামি বিষয় ঘোরানোর চেষ্টা করছে।
যদি আমি অনুমান করি তাহলে পুলিশ আমার ঝোলায় তল্লাশি কেন করল? কিরণের বাড়িতে তল্লাশি কেন নেওয়া হয়নি? তদন্তকারী অফিসারকে হাজির করা হোক। কিরণের বাড়িতে তল্লাশি নেওয়া হয়েছিল? না, মাননীয় আদালত। কেন? প্রাথমিক সন্দেহ আসামির উপর ছিল। সন্দেহ কি আমার জামা কাপড়ের ওপর ছিল, না আমার গুড়ি ভাওয়ার ওপর? আমি টাকা নিইনি, আমি শুধু কি? আমি লকারটা দেখেছিলাম। মালকিন পাসওয়ার্ড বদলাতে বলেছিলেন। মাননীয় আদালত, লকারে তো ভাঙচুরের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পাসওয়ার্ড দিয়ে খোলা হয়েছে। আমি টাকা নিইনি, আমার ভাই নিয়েছে। আমি শুধু তাকে বলেছিলাম যে ঘরে টাকা আছে। কিরণ আর তার ভাইয়ের বিস্তারিত তদন্ত করা হোক। পরের শুনানি পর্যন্ত আসামি রাহুলকে ন্যায়িক হেফাজত থেকে মুক্তি দেওয়া হলো। শেষ শুনানির দিন। আদালতে স্বাভাবিকের থেকে অনেক বেশি লোক। সবাই জানত আজ রায় হবে। তদন্ত শেষ হয়েছে। কিরণের ভাইয়ের বাড়ি থেকে নগদ টাকার বড় অংশ উদ্ধার হয়েছে। তদন্ত রিপোর্টে লেখা আছে যে লকারে কোনো ভাঙচুর ছাড়াই পাসওয়ার্ড দিয়ে খোলা হয়েছে। কল রেকর্ড থেকে জানা গেছে যে চুরির আগের রাতে কিরণ আর তার ভাইয়ের মধ্যে অনেক লম্বা কথাবার্তা হয়েছে। আদালতের সামনে উপস্থিত সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং উদ্ধারের ভিত্তিতে এটা স্পষ্ট যে আসামি রাহুলের বিরুদ্ধে লাগানো অভিযোগ প্রমাণিত হয়নি। তাকে তাৎক্ষণিকভাবে খালাস দেওয়া হলো। এটাও স্পষ্ট যে তদন্তের প্রাথমিক দিকে পক্ষপাতের প্রভাব ছিল। কোনো ব্যক্তির সামাজিক বা অর্থনৈতিক অবস্থা তার বিরুদ্ধে সাক্ষ্য হতে পারে না। আদালত তদন্তকারী সংস্থাকে সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখার কড়া নির্দেশ দিচ্ছে। আদালত আসামি রাহুলকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত ঘোষণা করছে। আদালত তদন্তে যে তাড়াহুড়ো হয়েছে তার ওপরও মন্তব্য রেকর্ড করল। রাহুলকে বলার সুযোগ দেওয়া হলো। সে উঠে দাঁড়ালো এবং বলল, মাননীয় আদালত, যদি আমি পড়তে না জানতাম তাহলে হয়তো বলতেও পারতাম না। আমার আইন পুরোটা জানা নেই, কিন্তু এতটুকু বুঝেছি যে প্রশ্ন করা জরুরি। গরিব হওয়া অপরাধ নয়। বাইরে বেরোনোর সময় সেই লোকেরা দাঁড়িয়েছিল যারা প্রথম দিন তাকে সন্দেহের চোখে দেখেছিল। এবার কেউ কিছু বলল না। দুধওয়ালা এগিয়ে এসে আস্তে করে বলল, উধার এখনও বাকি আছে, কিন্তু আজ ভাবিস না। কিরণকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে। যাওয়ার সময় সে একবার রাহুলের দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। পরের দিনও তাকে সকালে উঠতে হবে, বাবার ওষুধ আনতে হবে, ঘর একই থাকবে। কিন্তু এখন তার একটা কথা বোঝা হয়ে গেছে। আওয়াজ ততক্ষণ ছোট থাকে যতক্ষণ না তাকে ব্যবহার করা হয়। কয়েকদিন পর একজন স্থানীয় উকিল তার সঙ্গে দেখা করতে এলো। তিনি বলল, যদি পড়তে চাস তাহলে আমি সাহায্য করতে পারি। প্রত্যেকটা মামলা জেতার জন্য লড়া হয় না, কিছু মামলা বোঝার জন্যও লড়া হয়। সেই রাতে রাহুল আবার সেই পুরনো সংবিধানের বইটা খুলল। এবার সে শুধু পড়ছিল না, সে প্রস্তুতি নিচ্ছিল। সন্দেহ প্রায়ই সহজ রাস্তা বেছে নেয়, সত্যি কঠিন রাস্তা। জামাকাপড়, অবস্থা বা গরিবই কাউকে অপরাধী বানায় না, কিন্তু চুপ থাকা অনেক সময় ভুলকে শক্তিশালী করে দেয়। বরাবরই শুধু বইয়ের মধ্যে থাকে না, তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাবি করতে হয়।